নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? অপারেশন স্পাইডার ওয়েবের প্রথম পর্ব আশা করি আপনাদের ভালোই লেগেছে। দর্শক এবং শ্রোতাদের কাছে অনুরোধ, এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা পাশে দেওয়া সাবস্ক্রাইব বাটনটি টিপে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন পরবর্তী গল্পগুলির যথাসময়ে নোটিফিকেশন পাওয়ার জন্য। অন্তিম পর্ব শুরু করার আগে আমরা প্রথম পর্বের কিছু ঘটনা মনে করে নিই। ডিএসপি বিক্রমজিৎ সরকার কয়েকদিনে ছুটিতে পরিবারের সঙ্গে আনন্দে কাটাচ্ছিলেন। এরই মধ্যে ডিআইজি সাহেবের ফোনের মাধ্যমে ফেমাস বিজনেসম্যান মিথিলেশ ওয়াংয়ের মার্ডার কেস তাকে সলভ করতে বলা হয়। সহকর্মী ইন্সপেক্টর সৌরাশিসের সঙ্গে প্রথমে হসপিটাল ও পরে মিস্টার ওয়াংয়ের বাড়ি গিয়ে তদন্ত করে ডিএসপি বিক্রমজিৎ ব্যাঙ্গালোরে ওয়াংয়ের রিসার্চ ল্যাবে উপস্থিত হন। ওখানে সিনিয়র সায়েন্টিস্ট দেবার্ঘ রায়ের কাছ থেকে পূর্ব সিনিয়র সায়েন্টিস্ট প্রয়াত ইন্দ্রদেব চক্রবর্তী ও মিথিলেশ ওয়াংয়ের সঙ্গে ইন্দ্রদেবের কোনো একটা সিক্রেট প্রজেক্ট সম্বন্ধে জানতে পারেন। প্রজেক্টের বিষয় সম্পর্কে দেবার্ঘ রায় পরিষ্কারভাবে কিছু না বলতে পারলেও তদন্তের সুবিধার জন্য কিছু গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করেন। কলকাতা ফিরে প্রথমে ইন্দ্রদেব চক্রবর্তীর বাড়ির লোকজন ও পরে একে একে তার আন্ডারে রিসার্চে লিপ্ত ছাত্রগুলিকে জিজ্ঞাসাবাদ করা হয়। এরই মধ্যে ডিএসপি বিক্রমজিৎ স্বর্ণেন্দু নামক এক ছাত্রের নাম জানতে পারেন, যে কয়েকদিন ধরে কলকাতায় অনুপস্থিত। স্বর্ণেন্দুর বাড়ি গিয়ে তার মামা অপূর্ব মাইতির কাছ থেকে স্বর্ণেন্দু ও তার বাবা স্নেহাশিস ব্যানার্জি সম্বন্ধে জানতে পারেন। ওখান থেকে বেরিয়ে আসার সময় স্নেহাশিস ব্যানার্জির ছবি দেখে একটি গুরুত্বপূর্ণ সূত্র পাওয়া যায়। স্বর্ণেন্দু সম্পর্কে জিজ্ঞাসাবাদের জন্য বিক্রমজিৎ স্বর্ণেন্দুর বন্ধু সুজয়ের বাড়ি যান ও প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ সেরে সৌরাশিসকে কতকগুলি গুরুত্বপূর্ণ কাজের দায়িত্বভার দেন। শুরু করছি অপারেশন স্পাইডার ওয়েবের অন্তিম পর্ব। এপিসোড 5। ইতিমধ্যে আরও 3 দিন কেটে গেছে। ওয়াংয়ের বাড়ি থেকে তল্লাশি করে বিশেষ কোনো তথ্য মেলেনি। সিসিটিভি ফুটেজেও কাউকে দেখা যায়নি। এমনকি ইনসিডেন্টের 2-3 দিন আগে থেকেও ফুটেজ চেক করা হয়েছে, তাতেও মিস্টার ওয়াংয়ের বেডরুমে ওয়াং বা সংযুক্তা দেবী ছাড়া কাউকে ঢুকতে দেখা যায়নি। ব্যাপারটা খুবই রহস্যজনক। কেউ বেডরুমে না ঢুকলে খুনটা কিভাবে হলো? কোনো বস্তু বা কোনো প্রাণীকেও ওই রুমে ঢুকতে দেখা যায়নি। ব্যাঙ্গালোর থেকে দেওয়া রঘুনাথনের রিপোর্ট অনুযায়ী ওখানেও সবকিছু নর্মাল। রঘুনাথন একজন নামকরা সিআইডি ইন্সপেক্টর। ব্যাঙ্গালোর সহ গোটা রাজ্যে ওর নাম আছে, তাই ওর রিপোর্টের উপর অনেকটাই বিশ্বাস করা যায়। ফরেন্সিক রিপোর্টও দেখলাম। ফরেন্সিক টেস্ট অনুযায়ী ওয়াংকে গুলি করা হয়নি। কোনো ধারালো তীক্ষ্ণ বস্তু বা রশ্মি দিয়ে কপালের মাঝামাঝি ছিদ্র করে মস্তিষ্কের এপার ওপার করা হয়েছে। লেজার বা হার্ড এক্স-রে জাতীয় কিছুই সম্ভবত এর জন্য দায়ী, যেটা আমার আগেই মনে হয়েছিল। ঘটনাগুলো বারবার লেজার রিসার্চ বা এর সঙ্গে সম্পর্কিত ব্যক্তিত্বগুলোর উপরেই সন্দেহ এনে ফেলল। কিন্তু হাজার হাজার মানুষ এই রিসার্চের সঙ্গে যুক্ত। কোথায় খোঁজা যায় অপরাধীকে? খুনের মোটিভটাই বা কি? অবশ্য এর সঙ্গে ইন্দ্রদেববাবুকে সম্পর্কিত করলে ওর 4 ছাত্রের কথা মনে আসে। আবার স্নেহাশিস ব্যানার্জি, যে কিনা স্বর্ণেন্দু ব্যানার্জির বাবা, সে ইন্দ্রদেববাবুর সহকর্মী ছিল। স্বর্ণেন্দু আবার ওই 4 জনের মধ্যে একজন। স্নেহাশিস বাবুর ছবি WLR-এ কি করছিল? আবার ওয়াংয়ের বাড়িতে আসা ওই চাইনিজ লোকগুলোই বা কারা ছিল? অফিসে বসে বিকেলে চা খেতে খেতে এসবই ভাবছিলাম। হঠাৎ ফোনটা বেজে উঠল। ধরলাম। সৌরাশিস? হ্যাঁ, বলো। ইন্দ্রদেব বাবুর ছাত্রগুলোর মধ্যে বাকিদের থেকে কিছু না পাওয়া গেলেও স্বর্ণেন্দু ব্যানার্জি সম্পর্কে একটা শকিং ইনফরমেশন পাওয়া গেছে স্যার। কিরকম? সপ্তাহ দুয়েক আগে ওর অ্যাকাউন্টে 30 লক্ষ টাকা জমা করা হয়েছে। আবার সপ্তাহখানেক আগে 1,25,000 বেরও করে নেওয়া হয়েছে।
হয়তো ওর মায়ের অপারেশনের জন্য। কিন্তু একেবারে এত টাকা নিশ্চয়ই কোনো কোম্পানি, সে বিদেশিই হোক কি স্বদেশিই হোক, কোনোদিনও দেয় না। আচ্ছা, টাকাটা কি কোথাও থেকে ট্রান্সফার করে ওর অ্যাকাউন্টে দেওয়া হয়েছে? না স্যার, 6টা ইনস্টলমেন্টে বিভিন্ন জায়গা থেকে ক্যাশ জমা করা হয়েছে। গুড ওয়ার্ক। আর ইন্দ্রদেবের সিক্রেট ফাইলগুলোর কিছু হদিশ পেলে? এক্সপার্টরা লেগে আছে স্যার, কিছু একটা তো নিশ্চয়ই জানা যাবে। ইন্দ্রদেব বাবু স্ত্রী আজ সন্ধ্যায় বাড়ি ফিরছেন, ওনার সঙ্গে একবার কথা বলা যেতে পারে। তার আগে একবার স্বর্ণেন্দুর বাড়ি যেতে হবে ষোড়াশিস। তবে এবার শুধু কথা বলার জন্য নয়। তুমি তাড়াতাড়ি অফিসে এসো, একসঙ্গে বেরোবো। সৌরাশিস আর দুজন অফিসারকে নিয়ে প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে নিয়ে স্বর্ণেন্দুর বাড়ি পৌঁছালাম। আমাদের দেখা মাত্রই স্বর্ণেন্দুর মামা অপূর্ববাবু বাইরে বেরিয়ে এলেন। আরে আপনারা কোনো বিশেষ দরকারে? সার্চ ওয়ারেন্টটা দেখিয়ে বললাম, একটু তল্লাশি করব। মিস্টার ওয়াংয়ের মৃত্যুর সঙ্গে আপনার ভাগ্নের কোনো সম্পর্ক নেই, এটা অ্যাসিওর করার জন্যই এটা করতে হবে। আশা করি আপনি আমাদের হেল্প করবেন। একটু চিন্তিতভাবে অপূর্ববাবু বললেন, সে তো অবশ্যই, তবে আমার মনে হয় আপনারা নিজেদের মূল্যবান সময় বৃথা এখানে নষ্ট করছেন। স্বর্ণেন্দু খুবই ভালো আর সুচরিত্রের ছেলে, ও এরকম কাজ কোনোদিনও করবে না। তবে যাই হোক, আপনাদের কাজ আপনারা করুন, আমি ঘরগুলো খুলে দিচ্ছি। এই বলে অপূর্ববাবু সব তালাগুলো খুলে দিলেন। প্রথমেই আমরা স্বর্ণেন্দুর পড়ার ঘরে প্রবেশ করলাম। ঘরে ঢুকতেই কেমিস্ট্রি ল্যাবের মতো ভ্যাপসা রাসায়নিকের গন্ধ নাকে এলো। পুরো রুমটা ছোটখাটো একটা সংগ্রহশালার মতো। একদিকে লাইব্রেরির মতো 4-5 তলা থাকে সাজানো মোটা মোটা বই, অন্যদিকে একটা বড় টেবিল যেখানে ছোট বড় রাসায়নিকের বোতল, কয়েক রকম পাথর, একটা মোটা প্রায় ফুট 2 সাইজের প্রলম্বিত টিউবের মতো কিছু একটা, অনেকটা ছোটবেলায় বইয়ের পাতায় দেখা এক্স-রে টিউবের ছবির মতো দেখতে একটা টিউব ইত্যাদি রাখা। টেবিলের এক কোণে 4-5টা মোটা মোটা এভিয়েশন ইঞ্জিনিয়ারিং এর ওপর লেখা এনসাইক্লোপিডিয়া রাখা। টেবিলের উপরের দেওয়ালে একটা বড় দ্রোণ জাতীয় এয়ারক্রাফটের মডেলের ছবি লাগানো। তার পাশেই একটা আফ্রিকান ক্যামেলিয়ানের হাতে আঁকা ছবি, যার দেহের আঁশগুলোকে বড় করে দেখানো হয়েছে। ঘরের দক্ষিণ দিকের দেওয়ালের উপরের দিকের একটা ছোট জানালার নিচে অজস্র থিওরি আর আঁকিবুকি, সম্ভবত লেজার টেকনোলজি রিসার্চ সম্বন্ধীয় তথ্যাদিতে ভরা। ঘরে ঢোকা মাত্রই আমার ইশারায় সৌরাশিস আর অন্যান্যরা তন্ন তন্ন করে প্রত্যেকটা জিনিস উল্টে পাল্টে দেখতে লাগলো। বড় টেবিলটার কাছাকাছি গিয়ে আমি জিনিসগুলো দেখতে লাগলাম। প্রত্যেকটা রাসায়নিক পদার্থের নামই কোনো না কোনো সময় শুনেছি। হঠাৎ একটা পরিষ্কার চকচকে কাঁচের জারের মধ্যে রাখা হালকা সবুজ রঙের একটা পাথরগোছের পদার্থ চোখে পড়ল। জারের গায়ে লেখা ফ্যান্টোমিয়াম। এরকম কোনো পদার্থের নাম আগে শুনেছি বলে মনে হলো না। ছোট জারটাকে পকেটস্থ করলাম। সৌরাশিসের উদ্দেশ্যে বললাম, বুঝছো ভাই সৌরাশিস, যতটা ভেবেছিলাম তার থেকে অনেক বেশি সিরিয়াস কিছু। তবে ভগবান সহায়, মনে হচ্ছে ঠিক দিকেই এগোচ্ছি। কি বলো? হ্যাঁ স্যার, আমারও তাই মনে হয়। এনসাইক্লোপিডিয়ার পাতাগুলো উল্টাতে উল্টাতে বলে উঠল সে। প্রায় ঘণ্টাখানেক সূক্ষ্মাতি সূক্ষ্মভাবে সকলে এদিক ওদিকে খুঁজলাম। তথ্যগুলো থেকে মোটামুটি ইন্দ্রদেব চক্রবর্তীর সিক্রেট ইনভেনশনের সঙ্গে অনেক সঙ্গতি পাওয়া গেল। কিন্তু স্বর্ণেন্দু তো সে সম্বন্ধে কিছু জানার কথা নয়, অন্তত WLR এর সিনিয়র সায়েন্টিস্টের কথা অনুযায়ী। তবে কি ইন্দ্রদেব বাবু নিজে থেকে স্বর্ণেন্দুকে কিছু জানিয়েছিলেন? তিনি তো ওকে ছেলের মতো ভালোবাসতেন। তবে কি এত সিক্রেট ব্যাপারটাও ওকে বলবেন? লাভই বা কি হবে? এসবই ভাবছি
হঠাৎ সৌরাশিস বলে উঠল, কোনো বাড়ি নকশা মনে হচ্ছে স্যার, এনসাইক্লোপিডিয়াটার মধ্যে ছিল। আমি দেখার জন্য হাত বাড়ালাম। ছবিটা দেখা মাত্রই মাথায় বিদ্যুতের একটা ঝলক ছুটে গেল। এত তাড়াতাড়ি এত বড় একটা এভিডেন্স হাতে লাগবে আশা করিনি। কিছু বুঝলেন স্যার? নকশাটা যেন খুব চেনা চেনা লাগছে। বলে উঠল সৌরাশিস। হাসি মুখে ওর দিকে তাকালাম। পকেট থেকে পেনটা বের করে বাড়ির নকশাটা নিচে লিখলাম, ওয়াংস প্লেস। সৌরাশিস বলে উঠল। আমি মাথা নেড়ে বললাম, এক্স্যাক্টলি। স্বর্ণেন্দুর কাছ থেকে মিস্টার ওয়াংয়ের বাড়ির নকশা পাওয়া মানে তো ডাইরেক্টলি বলা যায় না, তবে যা যা এভিডেন্স আর তথ্য আমরা পেয়েছি তাতে মোটামুটিভাবে ওর দিকে একটা সন্দেহ যায়। তবে ঠিক বোঝা যাচ্ছে না মিস্টার ওয়াংকে মারলে ওর লাভটা কি হবে। ওর কাছে অত টাকাই বা কোথা থেকে এলো। যাই হোক, একটা গুরুত্বপূর্ণ নথি আমাদের হাতে লেগেছে, এটা মানতেই হবে। চলো স্নেহাশিস বাবুর রুমটা একটু দেখা যাক। সকলে মিলে স্নেহাশিস ব্যানার্জির রুমে ঢুকলাম। তবে এখানে খোঁজার মতো একটা ট্রাঙ্ক আর একটা ফাঁকা ঘর ছাড়া কিছুই পাওয়া গেল না। গোটা ঘর ফাঁকা। ঘরের মাঝামাঝি একটা বেড ছাড়া সিঙ্গেল খাট, তার নিচে থেকে উঁকি দিচ্ছে একটা টিনের মোচে ধরা ট্রাঙ্ক। এগিয়ে গিয়ে ট্রাঙ্কটা টেনে বের করলাম। ট্রাঙ্কটা খোলা হলো। ভেতরে বই আর ডায়েরির গাদা ছাড়া অন্য কিছু নজরে এলো না। আস্তে আস্তে ডায়েরি কটা বের করলাম। সমস্ত ডায়েরিতে ফিজিক্সের গুরুত্বপূর্ণ থিওরি আর তাদের এক্সপ্লেনেশন কাঁপা হাতের ইংরেজিতে লেখা। সকলে ভাগাভাগি করে ডায়েরিগুলো দেখতে লাগলাম। শেষের আগের ডায়েরিটা তোলার পরেই সব থেকে নিচে একটা পরিচিত চামড়ার মোড়কে জড়ানো ছোট একটা ডায়েরি দেখতে পেলাম। ডায়েরিটা হাতে নিতেই মনে পড়ল ঠিক এরকমই একটা নমুনা WLR ইন্দ্রদেব বাবুর ল্যাবে দেখেছিলাম। ডায়েরিটা আস্তে করে খুললাম। প্রথম পাতা থেকে পড়া শুরু করলাম। সকলে বিস্ময়ের সঙ্গে ডায়েরিটার দিকে তাকিয়ে থাকলো। মেটামেটেরিয়ালের উপর গবেষণা যে ইতিবাচক দিকেই যাচ্ছে তাতে আমার বিশ্বাস ছিল, কিন্তু ধন্যবাদ ঈশ্বরকে যিনি প্রফেসর ইন্দ্রদেব আর ওয়াং এর সাথে আমার পরিচয় করিয়ে দেন। চতুর্থ সেমিনারের লেকচার আর উপস্থাপনাগুলো যে ওদের অভিভূত করবে আমি তা ভাবতে পারিনি। তবে যাই হোক, একটা আশার কিরণ দেখা যায়। এই একঘেয়েমি মধ্যবিত্ত জীবনযাপন থেকে বাঁচার, অপালার হার্টের রোগটারও হয়তো কিছু একটা করা যাবে এবার। ইন্দ্রদেবের মতো বিখ্যাত সায়েন্টিস্ট আমাকে ওর সঙ্গে কাজ করার প্রস্তাব দিয়েছেন। আমি নিতান্তই ভাগ্যবান বলে। ঈশ্বর আমাদের সহায়। এরপর কয়েক পাতা বাদ দিয়ে আবার লেখা শুরু। ইন্দ্রদেব বাবুর বাড়িতে রাতের খাবারটা সারলাম। একেবারে রাজকীয় ব্যাপার। ওনার সঙ্গে যে কাজ শুরু করতে চলেছি তা নিঃসন্দেহে আমাদের অনেক প্রসিদ্ধি দেবে। অপালা আর স্বর্ণ আমাকে খুব ভালোবাসবে আশা করি। তবে এখন ওদের জানানো যাবে না। কাজটা সম্পূর্ণ করে তবেই ওদের পুরো ব্যাপারটা জানাবো। ভারত সরকার আর প্রতিরক্ষা মন্ত্রক আমাদের এই আবিষ্কারে অভিভূত হবে, এতে কোনো সন্দেহ নেই। আবার কয়েক পাতা পর। দীর্ঘ 7 বছর প্রচেষ্টার পর আমার তৈরি মেটামেটেরিয়াল ফ্যান্টোমিয়াম ইন্দ্রদেবকে দেখালাম। 12 রকম মৌলিক পদার্থ আর পলিমারের মিশ্রণে বিশেষ প্রক্রিয়ার সাহায্যে তৈরি এই মেটামেটেরিয়াল তড়িৎ প্রবাহে প্রায় অদৃশ্য অশরীরীর মতো আচরণ করে। এজন্যই ফ্যান্টোমিয়াম নাম দিলাম। বিগত 2 মাস ধরে শেষ চরণের কাজ সম্পূর্ণ করলাম। ইন্দ্রদেব যে ড্রোনের মডেলটা দিয়েছেন ওতে ফ্যান্টোমিয়াম ব্যবহার করলে ওটা একটা গোপন তথ্য সংগ্রহকারী হিসাবে কাজ করবে, প্রায় অদৃশ্যভাবে। এতে লাগানো ফ্রন্ট ক্লোজ সার্কিট ক্যামেরা গোপন নথি সংগ্রহ করবে, আর ব্যাক ক্যামেরা পিছনের দৃশ্যকে বন্দি করে সামনের দর্শককে দেখাবে ড্রোনের বডির সাহায্যে, যেটাতে ফ্যান্টোমিয়ামের মোড়ক জড়ানো থাকবে আর তড়িৎ প্রবাহে যেটা একটা অদৃশ্য ভিজুয়াল ডিসপ্লের কাজ করবে। এর ফলে দর্শক
দ্রোণের পেছনের হালকা ঝাপসা দৃশ্যই দেখতে পাবে ইনভিজিবিলিটি ক্লোকিং এর কারণে। অনেকটা গিরগিটির মতো, যার গায়ের আঁশগুলো অনেকটা মেটামেটেরিয়ালের মতো আচরণ করে। আলোক রশ্মির অ্যাবনর্মাল বেন্ডিং করে কেমোফ্লাজিং আর ইনভিজিবিলিটি ক্লোকিং এর সাহায্যে এরা প্রকৃতিতে লুকিয়ে আত্মরক্ষা করে আর শিকার ধরে। এতটা পড়ার পর একটু থামলাম। WLR এ দেখা স্কুইড আর গিরগিটিটার কথা মনে পড়ে গেল। বাকি সঙ্গীদের উদ্দেশ্যে প্রশ্ন করলাম, আচ্ছা, মেটামেটেরিয়াল আর ইনভিজিবিলিটি ক্লোকিং সম্বন্ধে কার জানা আছে? এক্সপার্ট অফিসার শুভেন্দু পাশ থেকে বলে উঠল, গুগল বলছে লাইট ওয়েভ বা আলোকরশ্মি যখন কোনো বস্তু বা ম্যাটারের উপর পড়ে তখন তা কিছুটা অংশ শোষিত অর্থাৎ অ্যাবজর্ব হয়, কিছু হিট অর্থাৎ তাপ উৎপন্ন করে, আর বাকি বিকিরিত অর্থাৎ রিফ্লেক্টেড হয়। রিফ্লেক্টেড হওয়ার পর আমাদের চোখ সেই রশ্মি গ্রহণ করে বলে আমরা সেই বস্তুটিকে দেখতে পাই। ক্লোকিং হলো এমন একটা থিওরি যার সাহায্যে আলোকরশ্মিকে আপাতনের পর অর্থাৎ বস্তুর উপর পড়ার পর অস্বাভাবিকভাবে বাঁকিয়ে তার সমস্ত অংশকেই প্রতিফলিত হতে বাধা দেওয়া হয় বা বাধা দেওয়ার চেষ্টা করা হয়। এতে আমাদের চোখ বস্তুটিকে সঠিকভাবে দেখতে পায় না, ফলে বস্তুটি আপাতভাবে অদৃশ্য বা ঝাপসা অদৃশ্য হয়ে যায়। একেই ইনভিজিবিলিটি ক্লোকিং বলে। আর মেটা মেটেরিয়াল হলো কৃত্রিমভাবে তৈরি এমন এক মিশ্র পদার্থ যার ভৌত আর রাসায়নিক ধর্ম প্রকৃতিতে পাওয়া পদার্থগুলি থেকে আলাদা। এই পদার্থগুলি বিভিন্ন ধাতু আর জটিল পলিমার থেকে প্রাপ্ত কেলাস আর ফাংশনাল গ্রুপগুলির সমন্বয়ে বিশেষভাবে কৃত্রিম উপায়ে তৈরি করা হয়। কেলাসগুলিকে পর্যায়ক্রমিক সজ্জাক্রমে বা রিপিটিং প্যাটার্নে এমনভাবে সাজানো হয় যাতে এটি এর বেস মেটেরিয়ালগুলি অর্থাৎ উপাদান মৌলগুলির ধর্ম অনুযায়ী না চলে সম্পূর্ণ নতুন ধর্ম বিশিষ্ট হয়, আর যে তরঙ্গ দৈর্ঘ্যের আলোকরশ্মির সঙ্গে ক্রিয়া করা উচিত তা না করে অন্য রকম ব্যবহার করে। মূলত এগুলির গঠন, বিন্যাস, জ্যামিতি, আকার ইত্যাদি এগুলিকে বিভিন্ন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বা তড়িৎচুম্বকীয় তরঙ্গকে বাধা দেওয়া, শোষণ করা, বাঁকানো ইত্যাদির মাধ্যমে এমন কিছু করতে সাহায্য করে যেটা প্রচলিত নয় বা সচরাচর দেখা যায় না। এসব শুনতে শুনতে স্নেহাশিস ব্যানার্জির প্রতিভা সম্বন্ধে সত্যি শ্রদ্ধা হতে লাগলো। আমাদের দেশ এসব প্রতিভাধারী সন্তানে ভরা। শুধু অর্থ আর প্রকৃত প্রয়োগের অভাবে এইরকম লক্ষ লক্ষ প্রতিভা দৈনিক নষ্ট হচ্ছে। সৌরাশিস আমার দিকে তাকিয়ে বলে উঠল, হি ওয়াজ আ জিনিয়াস স্যার, কিন্তু এই আবিষ্কারটা সামনে এলো না কেন? ইন্দ্রদেব বাবু তো আনতে পারতেন। আমাদের এখনো অনেক কিছু জানার আছে। রহস্য পুরো ঘনিয়ে রয়েছে কেসটার মধ্যে। এর সমাধান করতে পারলে আমাদের সকলের জন্য এটা একটা বিগ অ্যাচিভমেন্ট হবে। আমাদের দেশও এতে উপকৃত হবে। এরপর কয়েকটা ফাঁকা পাতা বাদ দিয়ে আবার পড়তে শুরু করলাম। ফ্যান্টোমিয়াম তৈরির সমস্ত তথ্য আর থিওরি 16টা কোডের ফর্মুলায় নথিবদ্ধ করেছি। এই কোড আমি ছাড়া কারো সহজে উদ্ধার করা সম্ভব নয়। ইন্দ্রদেব বাবু নিতান্তই ভালো মানুষ, তবে মিথিলেশ ওয়াং মানুষটাকে আমার অত ভালো মনে হয় না। ওয়াং একজন প্রকৃত ব্যবসাদার চরিত্রের মানুষ, যে নিজের মুনাফা ছাড়া আর কিছুই বোঝে না। তবে আমার ওসবে কাজ নেই। 16টার মধ্যে 14টা ফর্মুলা ইন্দ্রদেব বাবুকে দিলাম, যার প্রত্যেকটা কোড বোঝার জন্য ওনার আমার দরকার হবে। বাকি দুটো কোড আর তার বিস্তারিত কোড ব্রেক এই ডায়েরিতে লিখে রাখলাম। এটা আমার নিরাপদ গবেষণার জন্য অবশ্যই দরকার। এরপরের দুটো পাতাই ছেঁড়া। সৌরাশিস বলে উঠল, ছেঁড়া পাতা? কেউ কোড দুটো জেনে ফেলেছে? আমি আবার ডায়েরির বাকি পাতাগুলোয় চোখ রাখলাম। অনেক কটা পাতা ফাঁকা। ডায়েরির প্রায় শেষের দিকে আবার লেখা শুরু। আগেই সন্দেহ হয়েছিল ওয়াং লোকটা একদম ভালো নয়। কোটি কোটি টাকায়
ভারত সরকারের নাম করে ও আমাদের আবিষ্কার চাইনিজদের বিক্রি করতে চায়। এটা আমি কখনোই হতে দেব না। তবে ইন্দ্রদেবকে ভালো মানুষ ভেবেছিলাম, ও এরকম করবে আমি স্বপ্নেও ভাবতে পারিনি। জীবনে আসার একটা আলো দেখেছিলাম, তবে পৃথিবীটা অসাধু মানুষে ভরা। এদের জন্য হয়তো আর সম্ভব হবে না। আমি ওদের সঙ্গে আর কাজ করতে পারি না। এভাবে দেশদ্রোহিতায় জড়িত হতে চাই না। আমি ওদের গোপন চক্রান্ত জানতে পেরে গেছি, ওরা সেটা জানে। পরিবারের নিরাপত্তার জন্য খুব তাড়াতাড়ি কিছু একটা ব্যবস্থা করতে হবে। ওদের মাকড়সার জালে আর ফাঁসতে চাই না। এরপরেই একটা ছোট্ট ছবি আঁকা, তেমন কিছু না। একটা ছোট্ট মাকড়সা তার জালের ওপর বসে শিকারের জন্য প্রতীক্ষা করছে। এর পরের পাতাগুলো ফাঁকা। মনে পড়ল ইন্দ্রদেবের ডায়েরি থেকেও একটা ছবি পেয়েছিলাম, ঠিক এরকমই, তবে ওটা প্রিন্টেড ছবি ছিল। যাই হোক, মাকড়সার এই ছবিটা বেশ ধাঁধা পাকিয়ে দিতে লাগলো। ছবিটার মানেটা কি? এটা কি কোনো সংকেত বা কোনো গোপন তথ্য? বুঝতে পারলাম না। সৌরাশিস বলে উঠল, মিথিলেশ ওয়াংয়ের সঙ্গে চাইনিজদের সম্পর্কের কথা এখানেও লেখা রয়েছে স্যার। হ্যাঁ, স্নেহাশিস বাবুর আবিষ্কৃত ফ্যান্টোমিয়ামকে কাজে লাগিয়ে ওনাকে না জানিয়েই ওনার আবিষ্কার চাইনিজদের হাতে বিক্রি করে কোটি কোটি টাকা পাওয়ার ইচ্ছা হয়েছিল ওয়াংয়ের। ইন্দ্রদেব বাবুও জড়িত। এই জন্যই হয়তো দিন দশেক আগে ওয়াংয়ের বাড়িতে চাইনিজগুলো ধর্ণা দিচ্ছিল অ্যাডভান্সের টাকাগুলো ফেরত নিতে। তবে এই আবিষ্কার তো স্নেহাশিস বাবুর মৃত্যুর সঙ্গেই স্তব্ধ হয়ে গেছিল। এতদিন কি তাহলে ওটা পুনরুদ্ধারের চেষ্টা চলছিল? ছেঁড়া পাতা দুটোও তো ধাঁধায় ফেলছে। স্নেহাশিস বাবুর মৃত্যুটাও কি স্বাভাবিক ছিল? অনেক প্রশ্নের উত্তর পেতে বাকি আছে, বুঝলে? ইয়েস স্যার, তবে মিস্টার ওয়াংয়ের বাড়ির নকশাটা থেকে অনেকটা আন্দাজ করা যায়। হ্যাঁ, ঠিকই বলেছ। এখানে যা যা দেখলাম সেখান থেকে মোটামুটি একটা ছবি তো আমাদের সামনে এসেছে। তবে সেটাকে আরো ক্লিয়ার করার জন্য লাস্ট টাইম একবার ইন্দ্রদেব বাবুর বাড়ি যেতে হবে। ওনার পার্সোনাল ফাইলগুলি হয়তো এই জটটা খুলবে। আর ওনার স্ত্রীর সঙ্গেও একবার কথা বলে নিতে হবে। কাজ আমাদের অনেক বাকি। রহস্যের জটটা খুলতেই হবে। Episode 6. ডিআইজি সাহেবকে বিস্তারিতভাবে রিপোর্ট দিতে দিতে আমাদের গাড়ি প্রফেসর ইন্দ্রদেব চক্রবর্তীর বাড়ির সামনে এসে দাঁড়ালো। সকলে ভিতরে প্রবেশ করলাম। বসার ঘরে গিয়ে বসে কিছুক্ষণ অপেক্ষা করার পরই ইন্দ্রদেব বাবুর স্ত্রী অমলা দেবী আমাদের সামনে উপস্থিত হলেন। পরিচয় পর্ব সেরে কাজের কথা এলাম। ইন্দ্রদেব বাবুর সব থেকে কাছের মানুষ আপনি, তাই আপনার থেকে ভালো ওনার সম্বন্ধে নিশ্চয়ই কেউ বলতে পারবে না। এটাই স্বাভাবিক। তাই তো তড়িঘড়ি বিদেশ থেকে আপনাকে ডাক করানো হয়েছে। আপনার কোনো অসুবিধা হয়ে থাকলে আমরা তার জন্য ব্যথিত। যদি কিছু মনে না করেন তাহলে ইন্দ্রদেব বাবুর কর্মজীবনের সম্বন্ধে একটু ডিটেলে বলবেন। কোনো বিশেষ ঘটনা বা এরকম কিছু? কিছুক্ষণ চুপ থেকে কাঁপা গলায় অমলা দেবী বলতে শুরু করলেন। ওর সম্বন্ধে আপনারা যেটুকু জানেন সেটাই স্বাভাবিক। ওর থেকে বেশি কিছু বা অস্বাভাবিক কিছু আমার মনে হয় না কিছু জানার আছে। আসলে মিস্টার ওয়াংয়ের সঙ্গে যোগ দেওয়ার পর থেকে ওর নিজস্ব সময় বলতে কিছু ছিল না। সপ্তাহের অর্ধেক সময় ব্যাঙ্গালোরে কাটাতো, আর বাকি কটা দিন নিজের ল্যাবে আর ইনস্টিটিউটে ছাত্রদের সঙ্গে। আমার সঙ্গে দিনে হয়তো ঘন্টা দুয়েক থাকতো, আর রাতে বাড়ি ফিরে ঘুমিয়ে পড়ত। এই ওর রুটিন ছিল। তাই ওর রিসার্চ বা কাজের জগতের মধ্যে কোনোদিন ঢোকার সুযোগ পায়নি। ওর পছন্দও ছিল না সেটা।
তবে মারা যাবার কয়েকদিন আগে থেকে ওকে কিছুটা দুর্বল মনে হতো মানসিকভাবে। আমি অনেকবার কারণ জিজ্ঞাসা করলেও জানতে পারিনি। ছেলে বছরে একবার দিন কয়েকের জন্য বাড়ি আসে, তাই ছেলের জন্য সবসময় ওর মন খারাপ থাকতো। ওটাও কারণ হতে পারে। আচ্ছা, স্বর্ণেন্দু ব্যানার্জি সম্বন্ধে কিছু জানেন? স্বর্ণেন্দু মানে স্বর্ণ, ও তো আমাদের ছেলের মতো। আসলে 13-14 বছর বয়স ছিল তখন ওর বাবা মারা যান। পড়াশোনায় অত্যন্ত মেধাবী ছেলেটা। ইন্দ্র তো ওকে নিজের ছেলের মতোই দেখত। বছর 2-1 পরিচয়, তবু ওর ব্যবহারে আর মেধায় যেন সকলকে আপন করে নিয়েছে। দিন কয়েক হলো ওর মাকে নিয়ে আমেরিকায় চিকিৎসার জন্য গেছে। অত্যন্ত ভালো ছেলে। ওর বাবাকে আপনি চেনেন? না, কেন বলুন তো? ওর বাবার নাম স্নেহাশিস ব্যানার্জি। আমার কথাটা শোনা মাত্রই অমলা দেবীর ভ্রু কুঁচকে গেল। ওপরের দিকে তাকিয়ে কি যেন একটা ভাবতে ভাবতে বললেন, স্নেহাশিস ব্যানার্জি, নামটা যেন শোনা শোনা লাগছে। আচ্ছা, কোথায় বাড়ি বলুন তো? যাদবপুর। 12 বছর আগের কথা মনে থাকার স্বাভাবিক নয়, তবে উনি আপনাদের বাড়ি এসেছিলেন। রাতে ডিনারও করে গেছিলেন, খুব নামও করেছিলেন। কিছুক্ষণ ভাবতে ভাবতে অমলা দেবী বলে উঠলেন, হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। মনে থাকাটা স্বাভাবিক নয়, তবে উনি নেহাতি সাদাসিধে একজন ভালো মানুষ ছিলেন। আজকাল ওরম মানুষ খুব কমই দেখা যায়, তাই হয়তো মনে আছে। ইন্দ্রর সঙ্গে কোনো একটা রিসার্চের ব্যাপারে উনি যুক্ত ছিলেন। তো উনি স্বর্ণেন্দুর বাবা, আমার জানা ছিল না। হ্যাঁ অমলা দেবী। তারপর কিছুক্ষণ থেমে কি যেন একটা ভেবে বলে উঠলেন, মারা যাওয়ার দিন সকালবেলায় ইন্দ্র একটা জিনিস দিয়েছিল স্বর্ণেন্দুকে দেওয়ার জন্য, যার মাথা মুন্ড আমি কিছুই বুঝতে পারিনি। ও বলেছিল স্বর্ণেন্দু ঠিক বুঝতে পারবে। জিনিসটা কি? একটা ছবি। দাঁড়ান। বলে অমলা দেবী উঠে পাশের ঘর থেকে একটা ছবি এনে আমার হাতে দিলেন। ছবিটা দেখে আবার আশ্চর্য হলাম। এটা আর একটা মাকড়সার তার জালের ওপর বসা ছবি। ঠিক এই রকমই ছবি WLR এ দেখেছিলাম। স্নেহাশিস বাবুর ডায়েরির মধ্যে আঁকা ছবিটাও এইরকমই দেখতে। সৌরাশিস বলে উঠল, আবার সেই ছবি। এবার আমি বললাম, সৌরাশিস চলো, আর সময় নষ্ট করা যাবে না। ইন্দ্রদেব বাবুর ল্যাবটায় যাওয়া যাক। এক্সপার্টরা কত দূর এগিয়েছে দেখি। অমলা দেবীকে ধন্যবাদ জানিয়ে বাড়ির বাইরের ল্যাবটায় সকলে প্রবেশ করলাম। ইন্দ্রদেব বাবুর কম্পিউটারগুলো ঘিরে 4-5 জন এক্সপার্ট চিন্তিত মুখে তাদের কাজ করে চলেছে। ওদের মধ্যে একজন আমাদেরকে আসতে দেখে এগিয়ে এলো। আমি হাত বাড়ালাম। হ্যালো, আমাকে অসম্পূর্ণ রেখেই সামনের ব্যক্তি বলে উঠল, আপনাকে কে না চেনে স্যার, আর পরিচয় লাগবে না। আমি সফটওয়্যার এক্সপার্ট ইন্সপেক্টর সুধাংশু গুপ্তা। অনেকদিন পর একটা ডিফিকাল্ট টাস্ক পেয়েছি আপনাদের দৌলতে। কাজ কতদূর এগোলো কিছু জানতে পারলেন? মৃদু হেসে সুধাংশু বলে উঠল, ইন্দ্রদেব বাবু সত্যি একজন ওয়েল ডিটারমাইন্ড সায়েন্টিস্ট ছিলেন। নিজের তথ্যগুলো কিভাবে সামলে সিকিউর ভাবে রাখতে হয় তা ওনার কাছে শেখার আছে। তবে এই 3-4 দিনে আমাদের অক্লান্ত পরিশ্রমে অনেক কটা ফাইল আমরা উদ্ধার করতে পেরেছি। প্রত্যেক স্টেজেই দেওয়া পাসওয়ার্ড ব্রেক করে করে ওনার নিজস্ব কর্মজীবনের অনেক তথ্যই হাতে লেগেছে। এদের মধ্যে ম্যাক্সিমামই ওনার লেজার রিসার্চ সম্ভবিত, কেবলমাত্র একটা ফাইল ছাড়া।
কি সেটা? এই দেখুন। বলে সুধাংশু ইন্দ্রদেব বাবুর ফাইলগুলো থেকে একটা নির্দিষ্ট ফাইল খুলে দ্রোণ জাতীয় একটা এয়ারক্রাফটের মডেলের ছবি বের করে কম্পিউটারের মনিটরে বড় করে দেখালো। ছবিটার নিচে কোণে একটা ছোট্ট মাকড়সার ছবি আঁকা রয়েছে। সুধাংশু বলতে লাগলো, এটা একটা এন্ডিউরেন্স ইউএভি ড্রোনের মডেল। ইউএভি অর্থাৎ আনম্যান্ড এরিয়াল ভেহিকল। ছবিটা দেখলে বুঝতে পারবেন এর সাইজ খুব একটা বড় নয়। স্কেলিংয়ে 18 সেন্টিমিটার দেখানো আছে, অর্থাৎ লম্বায় 7 ইঞ্চির আশেপাশ। এটা অনেকটা আমেরিকান এন্ডিউরেন্স এয়ারক্রাফটের মডেলের মতো। এর স্পেশালিটি হলো নর্মাল এয়ারক্রাফটের মতো একে লং রান আপ নিয়ে টেক অফ করতে হয় না। হেলিকপ্টারের মতো সরাসরি মাটি থেকে আকাশে উঠে যায়, স্থিরভাবে আকাশে ভেসেও থাকতে পারে। এটাই হয়তো ইন্দ্রদেব বাবুর কোনো সিক্রেট ইনভেনশন ছিল, যেটা কমপ্লিট করতে পারেননি। এই এয়ারক্রাফট বা ড্রোন যাই বলুন, এর বডির লেয়ার বানানোর জন্য ফ্যান্টোমিয়াম নামক একটা পদার্থের উল্লেখ আছে, কিন্তু সেই পদার্থটার ডিটেল জানার জন্য যখনই আমরা এগোই তখনই অন্ধকারে থাকি। কেন? এয়ারক্রাফটার ডিটেল স্ট্রাকচার আর ফ্যান্টোমিয়াম সম্বন্ধে জানতে ক্লিক করলেই সিস্টেম আমাদের জেড নামক ফাইলে রেফার করে, আর এখানেই কবি কেঁদেছে। ওই জেড নামাঙ্কিত ফাইল যতবারই খুলতে যাওয়া হয় 11 ডিজিটের পাসওয়ার্ড চায়। অনেক চেষ্টা করেও এই পাসওয়ার্ড উদ্ধার করা যাচ্ছে না। লকিং মেকানিজম ব্রেক করলে বা ফাইলটা কনভার্ট করে উদ্ধার করার চেষ্টা করলে পুরো ফাইলটাই কারাপ্টেড হয়ে যাওয়ার ভয় আছে। তাই এই জেড ফাইলটাকে নিয়ে সকলেই চিন্তার মধ্যে রয়েছি। সুধাংশুর কথাগুলো এতক্ষণ শুনলেও আমার চোখ দ্রোণটা নিচে আঁকা ওই ছোট্ট মাকড়সাটার থেকে সরছিল না। মাথার মধ্যে অনেকগুলো ছবি আর কথা যেন কিলবিল করছিল। WLR-এ পাওয়া প্রথম মাকড়সা আর তার জালের ছবি, পরে স্নেহাশিস ব্যানার্জির ডায়েরিতে পাওয়া একই রকমের হাতে আঁকা ছবি, ওনার লেখা শেষ বাক্য, ওদের মাকড়সার জালে আর ফাঁসতে চাই না, আবার অমলা দেবীর কাছ থেকে পাওয়া একই ধরনের ছবি। সবশেষে এই দ্রোণের মডেলের নিচে ছোট্ট ছবিটা, সবগুলো যেন একটাই কথা বলতে চাইছে। মাথার মধ্যে থেকে কে যেন হঠাৎ বলে উঠল, স্পাইডার, স্পাইডার। সঙ্গে আমিও নিজের অজান্তে বলে উঠলাম, স্পাইডার। আমার কথা শুনে সকলের চোখ বড় বড় করে আমার দিকে তাকালো। সুধাংশু বলে উঠল, মানে? উত্তরে বললাম, হ্যাঁ স্পাইডার। পাসওয়ার্ডে স্পাইডার টাইপ করো। কিন্তু স্যার, ওটা তো 11 ডিজিটের। কিছুক্ষণ ভালো করে ভেবে মাথাটা ঠান্ডা করে বললাম, তাহলে স্পাইডার নেট বা স্পাইডার ওয়েব টাইপ করো। ওকে। বলে সুধাংশু জেড ফাইলের অ্যাক্সেস পাসওয়ার্ডের জায়গায় স্পাইডার নেট টাইপ করলো। অ্যাক্সেস ডিনাইড লিখল, অর্থাৎ ভুল পাসওয়ার্ড। উত্তেজনায় উঠে দাঁড়িয়ে আমি বললাম, দ্বিতীয়টা টাইপ করো, এটা তো হতেই হবে। সুধাংশু টাইপ করলো স্পাইডার্স ওয়েব। সকলের চোখ বড় বড় করে মনিটরের দিকে তাকিয়ে থাকলো। এন্টার করার সঙ্গে সঙ্গে মনিটরের লেখা ফুটে উঠল, Access granted. Welcome to the Spider's Web. সঙ্গে সঙ্গে সকলে উৎসাহে একসঙ্গে লাফিয়ে উঠলাম। সমস্ত এক্সপার্টরা আমাকে অভিবাদন জানাতে লাগলো। আমার ইশারায় সুধাংশু ফাইলটা খুলে তার মধ্যে সাব ফাইলগুলো দেখতে লাগলো। প্রথমেই বের হলো নোটপ্যাডে লেখা একটা চিঠি। সুধাংশু চিঠিটা পড়তে লাগলো। স্বর্ণ, আমি জানতাম তুমি পারবে। তুমি প্রথম যে আমার ইনভেনশন সম্বন্ধে জানবে। তবে এই ইনভেনশন শুধু আমার নয়, আমি ঈশ্বরের কাছে ক্ষমা প্রার্থী। আজ তুমি আমার সম্বন্ধে এমন অনেক সত্য কথা জানবে, যার পর তুমি হয়তো আগের মতো আমাকে আর শ্রদ্ধা করতে পারবে না। তবে আমি তোমার অপরাধী,
সঙ্গে তোমার মায়েরও। আমার এটাই প্রাপ্য। সেই জন্যই হয়তো আমার আজ এমন অসুস্থতায় পড়েছে। আর আমার মারা যাওয়ার পরই তুমি এ সত্য জানতে পারবে, তাও আমি জানি। আমি জানি তুমি এর আগেও আমার গোপন তথ্যগুলো জানার চেষ্টা করেছ, অনেকগুলো দেখতেও পেয়েছ। তাই আমার দৃঢ় বিশ্বাস এই ফাইলটা খোলার জন্য তোমার কাছে এই ছবিটাই যথেষ্ট ছিল। তোমার বাবা স্নেহাশিস ব্যানার্জি যে পদার্থবিদ্যার প্রফেসরের সঙ্গে একসঙ্গে কাজে নেমেছিলেন, আমি সেই ব্যক্তি। তুমি প্রথম যেদিন বাবার পরিচয় দিলে সেদিনই বুঝতে পারি, কিন্তু তোমাকে বলিনি, বলার সাহস হয়নি বলতে পারো। তোমার বাবার আবিষ্কৃত ফ্যান্টোমিয়ামকে কাজে লাগিয়ে একটা অদৃশ্য দ্রোণ বানাবার পরিকল্পনা ছিল আমাদের। দ্রোণটার নাম স্পাইডার রাখবো বলে ঠিক করেছিলাম। তবে স্পাইডার বা এর ইনভেনশনের সম্পর্কিত ব্যাপারগুলো টপ সিক্রেট ছিল। এটা ফেমাস বিজনেসম্যান মিস্টার মিথিলেশ ওয়াং, আমি ও তোমার বাবার মধ্যেই সীমিত ছিল। ইনভেনশন কমপ্লিট হওয়ার আগে পরিবারের লোকজনকেও এর ব্যাপারে বলা নিষিদ্ধ ছিল। এই দ্রোণটার স্ট্রাকচার বানাতে স্নেহাশিস ব্যানার্জি অনেক সাহায্য করেছিলেন। ওকে বলা হয়েছিল আমরা এই বিশেষভাবে বানানো দ্রোণটাকে দেশের প্রতিরক্ষা মন্ত্রকের হাতে তুলে দেব, যাতে করে এটা শত্রু দেশ আর আতঙ্কবাদী সংস্থাগুলো থেকে প্রয়োজনীয় তথ্য আর ছবি সংগ্রহ করে আমাদের দেশকে তাদের পূর্ব পরিকল্পনা সম্বন্ধে জানাতে পারে। উনি নিতান্তই একজন দেশভক্ত নাগরিক ছিলেন। কোনো শর্ত না রেখেই উনি আমাদের, অর্থাৎ আমার আর মিথিলেশ ওয়াংয়ের প্রস্তাবে রাজি হয়ে যান। মিস্টার ওয়াং যাবতীয় খরচ খরচার জন্য প্রস্তুত ছিলেন, কিন্তু ওয়াং অন্য কিছু চেয়েছিল। ও ওই ফর্মুলা চাইনিজ ডিফেন্স মিনিস্ট্রির ওর কয়েকজন পরিচিতকে কোটি কোটি টাকার বিনিময়ে বিক্রি করতে চেয়েছিল। ওয়াং আমাকেও ওর বাহু আর অর্থ বলে ওর কথা মানতে বাধ্য করে, কিন্তু স্নেহাশিস বাবু শেষমেশে কথা জানতে পারলে এই কাজ থেকে সরে আসতে চান। ওয়াং এর কার্যকলাপ ফাঁস করে দেওয়ারও কথা বলেন। নিজেকে বাঁচানোর জন্য তাই ওয়াংই লোক লাগিয়ে তোমার বাবার রোড অ্যাক্সিডেন্ট করিয়ে দেয়। হ্যাঁ স্বর্ণ, তোমার বাবার অ্যাক্সিডেন্ট হয়নি, করানো হয়েছিল আমার শত মানা করা সত্ত্বেও। ফ্যান্টোমিয়াম বানানোর যে 14টা ফর্মুলা স্নেহাশিস বাবু আমায় দিয়েছিলেন, সেগুলির সবই ওনার নিজস্ব কিছু কোডে লেখা ছিল। প্রথম দুটো কোড ওর সাহায্যে ব্রেক করলেও ওর মারা যাওয়ার পরে বাকিগুলো আমার কাছে দুরূহ হয়ে পড়ে। দীর্ঘ 11-12 বছর লেগে যায় আমার ওই কোড ব্রেক করতে। তবে 14টা সল্ট ফর্মুলা কাজে লাগিয়েও আমি ফ্যান্টোমিয়াম বানাতে পারিনি। আমার দৃঢ় বিশ্বাস স্নেহাশিস বাবু নিশ্চয়ই আরো কোনো তথ্য গোপনে নিজের কাছে রেখে দিয়েছিলেন। স্বর্ণেন্দু, তুমি স্নেহাশিস বাবুর ছেলে, ওর রিসার্চের প্রকৃত উত্তরাধিকারী। এই 14টা সল্ট ফর্মুলা কাজে লাগিয়ে নিজের বাবার স্বপ্নকে পূর্ণ করো। আমি এই ফর্মুলা কোটার সল্ট ভার্সন আর স্পাইডারের ডিটেল স্ট্রাকচার পরের ফাইলগুলোই দিয়ে গেলাম। পারলে আমায় ক্ষমা করো। পরের ফোল্ডারগুলো খুলে 14টা ফর্মুলা আর দ্রোণের স্ট্রাকচারটা দেখতে পেলাম। সবকিছু দেখে সৌরাশিস বলে উঠল, ওরে বাবা, এ যে একেবারে কেঁচে খুঁড়তে কেউটে। ওয়াং তাহলে এত বড় একটা পরিকল্পনা করেছিল। এই দ্রোণ চাইনিজ বা অন্য কোনো বিদেশিদের হাতে লাগলে আমাদের তো সমূহ বিপদ। ওর কথাগুলো শুনে আমি বললাম, বিপদ এখনো টলেনি। মানে? মানে আর কিছু নয়,
কেসটা পুরো জলের মতো পরিষ্কার। আস্তে আস্তে বলি। ইন্দ্রদেববাবুর এই সিক্রেট লাস্ট নোটটা দেখে স্বর্ণেন্দুর বুকে প্রতিশোধের আগুন জ্বলে ওঠে। ইন্দ্রদেবের কাছ থেকে এই 14টা ফর্মুলা নিয়েও নিজের বাড়ি যায়। বাবার পুরনো কাগজপত্র ঘেঁটে ও ডায়েরিটা আবিষ্কার করে। পুরো ডায়েরিটা পড়ে। বাকি দুটো ফর্মুলা নিয়ে ফ্যান্টোমিয়াম তৈরি করে ফেলে, যার একটা নমুনা এই মুহূর্তে আমার পকেটে রয়েছে। এন্ডিউরেন্স ইউএভি এর মডেলে ড্রোনটা বানায়, সঙ্গে হয়তো নিজের লেজার টেকনোলজির জ্ঞানটাও প্রয়োগ করে। লেজার গান টাইপের কিছু একটা ড্রোনটা ফিট করে। পরে ওই ভয়ঙ্কর অস্ত্রটাকে নিয়ে বন্ধু সুজয়ের গাড়িতে করে সেক্টর 4-এ ওয়াংস প্লেসের আশেপাশের কোনো অঞ্চল থেকে ওটাকে অপারেট করে মিস্টার ওয়াংকে খুন করে। কিন্তু একটা বিষয় এখনো ধাঁধার। কোনটা? ওর কাছে অত টাকা কোথা থেকে এলো? ও কি তাহলে ওই দ্রোণের ফর্মুলা কাউকে বিক্রি করে দিল? কোনো বিদেশি কোম্পানিকে বিক্রি করলে সেটা আমাদের দেশের জন্য একদম ভালো খবর নয়। কথাগুলো বলতে বলতেই সৌরাশিসের ফোনটা বেজে উঠল। ও ফোন ধরল। হ্যাঁ বলো, কি পাওয়া গেছে? খুব ভালো, তাড়াতাড়ি নাম্বারটা বলো। ওকে, ইন্টারপোল? ওকে, ওয়েল ডান। সৌরাশিস নিজের হাতে একটা ফোন নাম্বার টুকে নিয়ে ফোনটা কেটে দিল। আমার দিকে তাকিয়ে বলে উঠল, স্বর্ণেন্দুর নাম্বারটা পাওয়া গেছে। সুজয়কে ফোন করেছিল ওর মায়ের অপারেশন ঠিকঠাক হয়ে যাওয়ার খবর দিতে। ডিআইজি সাহেব আগে থেকেই হায়ার অথরিটির সাহায্যে ইন্টারপোলের সঙ্গে কন্ট্যাক্ট করে রেখেছিলেন। স্বর্ণেন্দু সাসপেক্টেড হওয়ার ব্যাপারটাও বলে রেখেছিলেন। ওদের সাহায্যেই ওর ঠিকানা জানতে পারা গেছে। ক্যালিফোর্নিয়ার মেট্রো এলাকায় স্ট্যানফোর্ড হসপিটালে স্বর্ণেন্দুর মায়ের চিকিৎসা চলছে। ইন্টারপোল আর ক্যালিফোর্নিয়া স্টেট হসপিটাল পুলিশ অফিসাররা ওই হসপিটালেই রয়েছে। ওরা ওকে চিহ্নিতও করে নিয়েছে। ওই নম্বরটায় ফোন করো, আমি বললাম। সৌরাশিস ওর আইএসডি কলারটা থেকে ফোন লাগালো। আমি ধরলাম। কিছুক্ষণ রিং হওয়ার পর ফোনটা কেটে গেল। সম্ভবত আননোন নাম্বার বলে ও ফোনটা ধরল না। আবার ফোন করা হলো। এবার কিছুক্ষণ রিং হওয়ার পর ওপাশ থেকে একটা মৃদু কিন্তু দৃঢ় কণ্ঠস্বর ভেসে উঠল। হ্যালো, হ্যালো, মিস্টার স্বর্ণেন্দু ব্যানার্জি? কিছুক্ষণ পর উত্তর এলো, ইয়েস। আমি ডিএসপি বিক্রমজিৎ সরকার, ক্রাইম ব্রাঞ্চ, কলকাতা থেকে। মায়ের অপারেশন সাকসেসফুল হয়েছে তো? ঠিক আছে। আপনারা এখন কোথায় আছেন? ক্যালিফোর্নিয়া। ঠিক আছে। মিস্টার মিথিলেশ ওয়াংয়ের মার্ডার কেসে আপনার বিরুদ্ধে আমাদের কাছে অনেক এভিডেন্স রয়েছে। ইন্টারপোল আর স্টেট হসপিটাল পুলিশের লোকেরাও আপনার আশেপাশেই রয়েছে। তাই এদিকে ওদিকে যাওয়ার কোনো রকম চেষ্টা না করাই ভালো আপনার পক্ষে। আমরা চাই আপনি আমাদের সঙ্গে সাধারণভাবেই এদেশে ফিরে আসুন। কিছুক্ষণ পর ওপাশ থেকে উত্তর এলো, পালাতে কি চাই? মা এখন সুস্থ, আমার কাছে এটাই অনেক। আপনারা আসুন, আমি প্রস্তুত। ওপার থেকে এরকম একটা উত্তরের আশা না করলেও ব্যক্তিত্বটার সাবল্য সম্বন্ধে আপাতত একটা ধারণা করেছিলাম। কথাগুলো শুনে সেটা যে ঠিকই তা প্রমাণিত হলো। যাই হোক, অপরাধী যখন প্রস্তুত তখন আর দেরি না করে আমেরিকায় ক্যালিফোর্নিয়ার ওই হার্ট রিসার্চ হসপিটালের ঠিকানা জোগাড় করে প্রয়োজনীয় অত্যাবশ্যকীয় কাগজপত্র নিয়ে সৌরাশিস আর আমি আমেরিকা যাওয়ার জন্য তৈরি হলাম। এপিসোড 7, দ্য ফাইনাল এপিসোড। দীর্ঘ বিমানযাত্রার পর দুবাই হয়ে আমাদের ফ্লাইট সান ফ্রান্সিসকো পৌঁছালো। সেখান থেকে বাই রোড ক্যালিফোর্নিয়া মেট্রো এলাকায় পৌঁছালাম।
এখানকার আবহাওয়া, মানুষজন, খাবার দাবার সত্যিই সর্বোত্তম মানের। সেজন্যই তো আমেরিকার মতো দেশ প্রায় সব দিক থেকে পৃথিবীর সেরা স্থানটা দখল করে রেখেছে। যাই হোক, মেট্রো এলাকায় পৌঁছে প্রথমেই স্ট্যানফোর্ড হসপিটাল, যেখানে স্বর্ণেন্দু ব্যানার্জির মায়ের চিকিৎসা চলছে, সেখানে গেলাম। নিজেদের পরিচয় দিয়ে পেশেন্ট সম্বন্ধে ইনফরমেশন নিলাম। জানতে পারলাম অপালা দেবীর ডিসচার্জে আর বেশি দেরি নেই। উনি এখন প্রায় পুরোপুরি সুস্থ। সর্বোত্তম মানের চিকিৎসার জন্যই এটা সম্ভব। এরপর ওখান থেকে সোজা চলে এলাম ক্যালিফোর্নিয়া স্টেট হসপিটাল পুলিশ অফিসার্সদের অফিসে। এখানেই স্বর্ণেন্দুকে রাখা হয়েছে। নিজেদের পরিচয় ও প্রয়োজনীয় কাগজপত্র দেখিয়ে একজন অফিসারের সঙ্গে স্বর্ণেন্দু রুমে প্রবেশ করলাম। ফাঁকা রুমটার মাঝখানে একটা টেবিল আর অপর পাশে স্বর্ণেন্দু ব্যানার্জিকে বসিয়ে রাখা হয়েছে। এ পাশের দুটো চেয়ারে আমি আর সৌরাশিস বসলাম। অফিসারটা গেট বন্ধ করে দিয়ে চলে গেল। সাদামাটা পোশাকের উপর একটা ওভারকোট পরা স্বর্ণেন্দু আমাদের দিকে তাকিয়ে রইল। টিকালো নাকের উপর চশমার ভিতর থেকে দৃশ্যমান উজ্জ্বল চোখ দুটোর মধ্যে কোনো ভয় বা অনুশোচনার লেশমাত্র নেই। আমি ওর উদ্দেশ্যে প্রশ্ন করলাম, আচ্ছা, তাহলে আপনি মিস্টার স্বর্ণেন্দু ব্যানার্জি? ওর মুখ খুলল। হ্যাঁ। এখানে কতদিন আসা হলো? প্রায় 2 সপ্তাহ। মায়ের কি হয়েছিল? কনজেনিটাল হার্ট ডিজিজ, ছোটবেলা থেকেই আছে। ইদানিং ভালভের প্রবলেমটা বেড়ে গিয়েছিল। সিপিবি করাতে হতো, মানে কার্ডিও পালমোনারি বাইপাস। তাই কলকাতা বা ভারতের অন্যান্য জায়গা থেকে নিশ্চিত সাফল্যের জন্য এখানে আসাই ঠিক মনে করি। এখানে একটা বন্ধু রয়েছে, ওর সাহায্যে এই হসপিটালে আসি। এত টাকা কোথায় পেলেন? যতদূর জানা যায় আপনি একজন সাধারণ মধ্যবিত্ত ঘরের ছেলে। আমার প্রশ্ন শুনে ও চুপ করে গেল। টেবিলের দিকে একটা স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকলো। ওকে চুপ থাকতে দেখে আমি আবার বলতে লাগলাম, কাজের কথায় আসা যাক। দেখুন মিস্টার ব্যানার্জি, আপনি আর আমরা এখানে এভাবে আজ কেন মুখোমুখি তা আমরা সকলেই জানি। আপনার বিরুদ্ধে যে যে প্রমাণগুলো আমাদের কাছে রয়েছে তা আপনাকে হাজতবাস করানোর জন্য যথেষ্ট। মিস্টার মিথিলেশ ওয়াংয়ের মতো ভারত বিখ্যাত বিজনেসম্যানের খুনের সাজা কতটা হতে পারে আশা করি আপনার সে সম্বন্ধে আইডিয়া আছে। যাই হোক, আপনি আমাদের সঙ্গে যাচ্ছেন এটা তো নিশ্চিত। আপনি কি কারণে খুনটা করেছেন তাও আমাদের জানা। তবুও আপনার মুখ থেকে আসল ঘটনাটা ডিটেলে আমরা শুনতে চাই। আশা করি সহযোগিতা করবেন। আমার কথাগুলো এতক্ষণ চুপ করে শুনে এবার নজর তুলে আমার দিকে তাকিয়ে স্বর্ণেন্দু বলতে শুরু করলো, হ্যাঁ, মিথিলেশ ওয়াংয়ের মতো একজন লোভী, স্বার্থপর, কুচক্রীর মৃত্যুর জন্য আমিই দায়ী। আর ও তো এটারই যোগ্য ছিল। বাবার মতো একজন সাদাসিধে সৎ ব্যক্তিকে ঠকিয়ে ওরই সাহায্যে নিজের স্বার্থসিদ্ধির জন্য ওকে দেশদ্রোহিতায় লিপ্ত করতে চেয়েছিল। পরে বাবার অ্যাক্সিডেন্ট করিয়ে ওকে মেরেও ফেলেছিল। আমার আর মায়ের শান্তিপূর্ণ জীবনগুলোকে অনিশ্চয়তার দুঃখের মধ্যে ফেলে দিয়েছিল। কিভাবে নিজের দুঃখ লুকিয়ে তিলে তিলে মরেও আমার খুশির জন্য মা আপ্রাণ লড়াই করেছে তা আমি নিজের চোখে দেখেছি। আমাদের জীবনগুলোকে অথল সমুদ্রের মধ্যে ফেলে দেওয়ার জন্য দায়ী ওই ব্যক্তির এরকম মৃত্যু অনেক কম শাস্তি। কথাগুলো বলতে বলতে স্বর্ণেন্দুর চোখ দুটো লাল হয়ে এলো। নিজেকে সামলে নিয়ে ও আবার বলতে লাগলো, ইন্দ্র স্যারের মারা যাওয়ার পর ওনার স্ত্রীর কাছ থেকে পাওয়া ছবিটা দেখে বাবার পুরানো দিনের লেখা একটা ডায়েরির কথা মনে পড়ে। আমি তখন 7-8 পড়ি। ওই ডায়েরিটার কথা জিজ্ঞাসা করলেই বাবা বলতো, বড় হয়ে পড়বি, এখন এসব কিছু বুঝবি না। শুধু শেষে আঁকা একটা ছবি দেখিয়ে বলতো, মাকড়সার জাল খুব বিপজ্জনক, সব সময় বেঁচে থাকবি, বুঝলি? বাড়ি ফিরে বাবার পুরানো ট্রাঙ্ক খুলে ওই ডায়েরিটা উদ্ধার করি।
সমস্ত কিছু পড়ে মোটামুটি একটা আন্দাজ হয়। পরে ফ্যান্টোমিয়ামের ফর্মুলা 15 আর 16 পাই। বাকি ফর্মুলাগুলো পাওয়ার জন্য ইন্দ্র স্যারের সিস্টেমে চোখ রাখি। আগেও কয়েকবার ওনার সিক্রেট ইনভেনশন সম্বন্ধে জানার চেষ্টায় জেট নামাঙ্কিত ফাইল পর্যন্ত এগিয়েছিলাম, কিন্তু পাসওয়ার্ড না থাকায় খুলতে পারিনি। ছবি দুটো দেখে মোটামুটি আইডিয়া করে 3-4 বার চেষ্টা করতে ফাইলটা খুলে যায়। সব কিছু পড়ে বুঝতে পারি বাবা কোন মাকড়সার জালের কথা বলেছিল। বাকি 14টা ফর্মুলা আর স্পাইডার নামক ড্রোনের স্ট্রাকচার নিয়ে মাস 2-এর মধ্যেই ওটা রেডি করে ফেলি। বাবার ফর্মুলায় তৈরি ফ্যান্টোমিয়ামের ক্রিস্টাল লেয়ার স্পাইডারকে অদৃশ্য করতে সাহায্য করে। এরপর আমার নিজস্ব গবেষণায় তৈরি ডায়মন্ড আর জিঙ্ক সেলেনাইটের উইন্ডো আর মিরর সম্বলিত CO2 লেজারের ক্ষুদ্র রূপ স্পাইডারে ফিট করি। এর থেকে বেরোনো লেজার রশ্মির পেনিট্রেশন পাওয়ার মারাত্মক। এরপরে বন্ধু সুজয়ের গাড়ি নিয়ে ওয়াংস প্লেসের পাশের মাঠ থেকে ল্যাপটপের সাহায্যে নিয়ন্ত্রণ করে স্পাইডারকে ওয়াংয়ের বেডরুমে ঢুকিয়ে ওকে শেষ করি। এরপর আমি বললাম, আর ওটাকে ফিরিয়ে আনার সময় মিসেস ওয়াংয়ের মাথার সঙ্গে ওটার ধাক্কা লাগে, তাই তো? হ্যাঁ, আপনি তাহলে সবই জানেন। একটা বিষয় বাদে, সেটা হলো এতগুলো টাকা কোথায় পেলেন? টেবিলে রাখা জলের গ্লাসটায় একটা চুমুক দিয়ে ও আবার বলতে শুরু করলো, বাবার ইচ্ছা ছিল এই আবিষ্কার যেন এদেশেই থাকে। বিদেশিদের হাতে এই জিনিস গেলে আমাদের কোনো লাভ নেই, বরঞ্চ ক্ষতিই হতে পারে। আমাদের দেশের অবস্থা কে না জানে। তাই মিনিস্ট্রির সঙ্গে যুক্ত এক সায়েন্টিস্ট যে মোটা দামে এই ফর্মুলা কিনতে পারে এমন একজনকে খুঁজে পেতে বেশি কষ্ট হয়নি। তবে শর্ত ছিল, নিজের নামে চালালেও এই ফর্মুলা ওই ব্যক্তি আমাদের দেশের ডিফেন্স সিস্টেমকে মজবুত করার জন্যই ব্যবহার করবে। বিদেশে এই ফর্মুলা পাচার করবে না, নতুবা পুরো বিষয়টাই সরাসরি পুলিশ ও প্রতিরক্ষা মন্ত্রককে জানানো হবে। এতে করে বাবার ইচ্ছাও পূরণ হয়, আর আমার জীবনের অমূল্য সম্পদ আমার মায়ের অপারেশনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থাও হয়ে যায়। এই আমার স্টোরি, মিস্টার সরকার। শেষের দিকের কথাগুলো বলতে বলতে স্বর্ণেন্দুর চোখ ছলছল করে উঠল। ওর কথাগুলো শুনে মনের মধ্যে কিরকম যেন একটা মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হলো। একদিকে যেমন কেসটা সলভ করায় ভালো লাগছিল, অন্যদিকে তেমনই স্বর্ণেন্দুর মতো একজন মেধাবী ছাত্রের জীবনযুদ্ধ আর পরিণতির কথা ভেবে খারাপও লাগলো। তবে যাই হোক, এতে কোনো সন্দেহ নেই পৃথিবীটা সত্যি একটা কঠিন জায়গা। জন্মের পর থেকেই এই কলিযুগের উন্মুক্ত সাগরে নিক্ষিপ্ত হই আমরা সকলে। চার্লস ডারউইনের স্ট্রাগল ফর এক্সিস্টেন্স আর সার্ভাইভাল অব দ্য ফিটেস্ট এই কলিযুগের একেবারে উপযুক্ত থিওরি। সৎ ব্যক্তির কোনো স্থান এই পৃথিবীতে নেই। তুমি দুর্নীতি করো, মারপিট করো, সকলকে ঠেলে ফেলে সামনে এগিয়ে যাও, তবেই এই যুগে এই পৃথিবীতে বাঁচতে পারবে। অন্তর থেকে যতই সৎ হও না কেন, এই যুগের ছল চাতুরি আর মিথ্যা মায়ার মহাকর্ষ শক্তির বলয় নিজের কাছে টেনে এনে তোমায় কালিমালিপ্ত করবেই। তবে চেষ্টা করে যেতে হবে। ঈশ্বর সবসময়ই কর্মঠ, আশাবাদী আর সৎ ব্যক্তির সাথেই থাকেন। একমাত্র ঈশ্বরই পারেন এ যুগের মায়া থেকে আমাদের বাঁচাতে। স্বর্ণেন্দুর জন্য সত্যিই খুব খারাপ লাগছিল, ওর মায়ের জন্য। আমি চেয়ার থেকে উঠে গিয়ে স্বর্ণেন্দুর কাঁধে হাতটা রাখলাম। ওর চোখ টেবিলের দিকেই তাকিয়ে থাকলো। আমি আস্তে আস্তে বলতে শুরু করলাম, তোমাকে তুমিই বলছি। তোমার আর তোমার মায়ের স্ট্রাগল আর দুঃখের কথা শুনে সত্যিই খারাপ লাগছে। ওয়াংয়ের মতো একটা ধূর্ত ব্যক্তির জন্য সত্যিই তোমাদের অনেক কষ্ট সহ্য করতে হয়েছে। তবে আমার মনে হয় ওকে মেরে না ফেলে পুলিশের হাতে তুলে দিয়ে সব তথ্য আমাদের জানানো তোমার উচিত ছিল। প্রশাসনিক বিভাগে এখনো অনেক এমন সৎ অফিসার আছে যাদের জন্য প্রকৃতপক্ষেই এই দেশটা চলছে। তাদেরই সাহায্যে ওকে জেলের মধ্যে পচিয়ে মারলেই ওর প্রকৃত শাস্তি হতো।
তবে ওয়াংয়ের মতো একটা বড় পার্সোনালিটির ক্ষেত্রে কাজটা অনেকটাই কঠিন হতো। তা হলেও আমি বলবো তোমার সঠিক পথে এগোনো উচিত ছিল। অন্তত তাতে করে তোমার গায়ে ক্রিমিনালের কোনো তকমা লাগতো না। এতে স্নেহাশিস বাবুর ইচ্ছারও প্রকৃত সম্মান করা হতো। কথাগুলো শুনে বিনয়ের সঙ্গে স্বর্ণেন্দু আমার দিকে তাকালো। বুঝতে পারলাম ওর মুখ অনেক কিছু বলতে চাইছে, কিন্তু পারছে না। আমি আবার বললাম, আমি জানি তোমার মনে কোনো ভয় নেই, তবু বলবো যে মাটাকে সুস্থ করার জন্য এত কিছু করলে তাকে দেখার জন্যই এই পৃথিবীতে তোমাকে সম্মানের সঙ্গে টিকে থাকতে হবে। আমাদের সঙ্গে নির্ভয়ে চলো। আমি পার্সোনালি কোর্টে তোমার জন্য আপিল করব, শাস্তি ন্যূনতম করার জন্য বলা হবে। আশা করি তোমার সঙ্গে সঠিক জাস্টিস হবে। এবার স্বর্ণেন্দুর মুখ খুলল। মাকে নিয়ে যাওয়াটা ও চিন্তা তোমায় করতে হবে না, ওনাকে সুস্থভাবে বাড়ি পৌঁছানোর ব্যবস্থা আগেই করা হয়ে গেছে। ডিআইজি সাহেবের ফোন কলে ঘুমটা ভাঙল। পরের দিনের লং ফ্লাইট জার্নির পর গত রাতে দেরি করে বাড়ি ফিরে কিছু না খেয়েই ঘুমিয়ে গেছিলাম। ঘড়িতে তাকিয়ে দেখলাম 9:30। ফোনটা ধরলাম। হ্যাঁ বলুন স্যার। ওপাশ থেকে উত্তেজিত আর উৎসাহিত গলায় ডিআইজি সাহেব বলে উঠলেন, ওয়েল ডান বিক্রম, ওয়েল ডান। আমি সকাল থেকে 2-3 বার ফোন করেছি তোমায়, বোধহয় টায়ার্ড ছিলে। নেভার মাইন্ড, আমি জানতাম তুমিই পারবে। যাই হোক, তোমার কাছে অলরেডি 2টো লেটার পাঠানো হয়েছে। একটা ডিজিপি সাহেবের অ্যাপ্রিসিয়েশন লেটার, অন্যটা তোমার পুরস্কার আমার তরফ থেকে। তোমার ছুটি, এনজয় ইয়োরসেলফ। তোমার আর তোমার ফ্যামিলির জন্য পুজোর আগাম শুভেচ্ছা রইল। আমি কিন্তু কথার খিলাফ করি না। হা হা হা। থ্যাংক ইউ স্যার। ফোনটা রাখলাম। পাশের টেবিলে নিউজপেপারের উপর রাখা লেটার দুটো দেখতে পেলাম। নিউজপেপারের ফ্রন্ট পেজেই স্বর্ণেন্দুর ছবি। হেডলাইন, ওয়াংস কিলার কট ফ্রম আমেরিকা। সংবাদপত্রের আর মিডিয়ার তো শুধু বিষয় চাই, মানুষের ইমোশনের কোনো দাম কোথাও নেই। এসব ভাবতে ভাবতেই ছবিটার দিকে তাকিয়েছিলাম। ইতিমধ্যে গৃহিণী চায়ের কাপ হাতে সামনে হাজির হলো। হাসি হাসি মুখ নিয়ে এসে বসে কাপটা সামনে আগিয়ে দিল। আমি বললাম, কি হলো, আজ কিছু বলবে না? বকবে না আমায়? গৃহিণী বলল, কেন, কিসের জন্য? ঘুম থেকে দেরিতে ওঠার জন্য। কিছু না বলে এক দৃষ্টে ও আমার দিকে তাকিয়ে রইল। আমি না পেরে বলে উঠলাম, তোমাকে আজ কিন্তু একটু বেশি সুন্দর লাগছে, বিশেষ করে তোমার গালগুলোর জন্য। একটা জিনিস খুব মনে পড়ছে। পূর্বালি হেসে জিজ্ঞাসা করলো, কোন জিনিসটা? আমি বললাম, কাশ্মীরি আপেল।